জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত সরকার। রাষ্ট্রপক্ষ এই মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। তারা বলছেন, হাসিনার বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার ফাঁসির রায় দিল্লি সরকারি রায় ঘোষণার পর শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, অবশেষে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় আসছে। হ্যাঁ দর্শক, শুধু ফাঁসির রায় নয়, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে এই রায় কার্যকর করার জন্য যে প্রক্রিয়া, সেটাও কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবে কি দেশের মানুষ হাজার হাজার ছাত্র জনতা হত্যার সেই বিচারটুকু পেয়ে যাচ্ছেন? হ্যাঁ দর্শক, আন্তর্জাতিক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিন্তু ইতিমধ্যে কিন্তু ভারতের সঙ্গে এ বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন যে হাসিনাকে যাতে অতি শীঘ্রই দেশে ফিরিয়ে এনে এই রায়টুকু কার্যকর করতে পারেন। কারণ হাসিনা যে অপরাধটুকু করেছে দর্শক, ছোট ছোট ছেলে মেয়েদের হত্যা করে, তার কিন্তু ক্ষমাই হতে পারে না। তার একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসির হুকুম। আর সেই পথে কিন্তু এগোচ্ছে ডক্টর ইউনূস সরকার। এমনকি ডক্টর ইউনূস সরকার বিদায় নেওয়ার আগে আগেই কিন্তু হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে সে রায়টুকু কার্যকর করার কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কারণ যেহেতু মামলাটুকু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, সেক্ষেত্রে বিশ্বনেতাদের চাপে কিন্তু মোদি এবার হাসিনাকে ফেরত দিতেই হবে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আপনারা যে অংশবিশেষটুকু দেখেছেন তার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আজকে সেই গুরুত্বপূর্ণ নিউজটুকু আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল 1। এরপর থেকে আলোচনা কি সাজা হতে পারে ফ্যাসিস্ট হাসিনার। এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17 নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। রাষ্ট্রপক্ষ এই মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। তারা বলছেন, হাসিনার বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরা হয়েছে, যা এতটাই স্বচ্ছ যে আসামিদের দোষী সাব্যস্ত করতে যথেষ্ট। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত হাসিনার আইনজীবীর দাবি তিনি নির্দোষ এবং খালাসও পাবেন। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। এদিকে হাসিনার রায়ের দিনকে ঘিরে আবারও কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। 16 ও 17 তারিখ তারা কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দিয়েছে। হলো যদি শাস্তি হয় তাহলে কি হতে পারে, আইনি বা কি বলে? অপরাধ প্রমাণিত হয় তবে শাস্তি হবে মৃত্যুদণ্ড। অপরাধের নৃশংসতা মনে করে এছাড়া অন্যান্য শাস্তি প্রদান করতে পারবেন। গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য বাংলাদেশে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 আইনের অধীনে এই ট্রাইব্যুনালে আসামি গ্রেফতার, বিচার ও সাজা দেওয়া হয়। সময়ের বিবর্তনে এই আইনের সংশোধনী এনে বেশ কিছু ধারা সংযোজন ও বিয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এই আইনের 20 ধারায় দণ্ড সম্পর্কে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়া বা নির্দোষ প্রমাণিত হওয়ার কারণ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখিত করতে হবে। ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর তার অপরাধের গুরুত্ব অনুযায়ী ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড বা অন্য যে কোনো শাস্তি দিতে পারবে। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করা হয় চলতি বছরের 12 মে। প্রসিকিউশন শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন 1 জুন। সেখানে আনা হয় 5টি অভিযোগ। বাংলাদেশে পুনরায় একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধি ও স্বপ্নে পরিপূর্ণ রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। অভিযোগগুলোর মধ্যে প্রথমে ছিল 2024 সালের 14 জুলাই অভ্যুত্থান চলাকালীন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। 2 নম্বরে ছিল আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। 2024 সালের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা অভিযুক্ত করা হয়েছে। আর অপর দুটি হল 2024 সালের 5 আগস্ট পুরান ঢাকায় চানখারপুল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 6 জন নিহত হন। একই দিনে আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যা এবং লাশ পুড়িয়ে দেওয়ার 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। যে ট্রাইব্যুনাল নিজ হাতে গঠন করেছিল হাসিনা, সেখানেই শুরু হয় তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার। এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান করছে। তার সাথে অন্য অভিযুক্ত আসাদুজ্জামানও ভারতে অবস্থান করছে বলে জানা যায় বিভিন্ন মাধ্যমে। আর অপর আসামি সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার আছেন, যিনি পরে এই মামলার রাজসাক্ষী হয়েছেন। এই মামলার যুক্তিতর্ক শেষ হয় 22 অক্টোবর। সেদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল। তিনি জানান, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো শাসক, শোষক বা ফ্যাসিস্টকে মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি হতে হয়েছে। আমি প্রত্যাশা করেছিলাম তিনি ন্যায় বিচারের জন্য সামনে আসবেন। বাংলাদেশের বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন,
বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। আন্তর্জাতিক অনেক সংগঠনই ফাঁসির পক্ষে নয়, তবে এনসিপি, জামায়াত, জুলাই আন্দোলনে আহত নিহতদের পরিবার সহ দেশের সাধারণ জনগণ সবাই চায় হাসিনার ফাঁসি। আইনেও আছে সেটা। এখন দেখার বিষয় আদালত কি রায় দেন। হাসিনার 5টি অভিযোগে ফাঁসি আসে না আমৃত্যু যাবজ্জীবন না অন্য কোনো কিছু, জানা যাবে 17 নভেম্বর। মানবতা বিরোধী অপরাধে রায় ঘোষিত হবে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় চলছে ইতিহাসের সবচাইতে বড় যে বিচার কাজ, সেই বিচার কাজ সম্পন্ন করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে দিল্লিতে বসে এই রায়কে প্রভাবিত করা বা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার মহাচক্রান্ত করছেন বাংলাদেশ থেকে গুম, খুন, হত্যা, ছাত্রকে হত্যা সহ নানা অপকর্মের সাথে জড়িত শেখ হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে বা তার আরো 2 সহযোগী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 3 জনের বিরুদ্ধে যে রায়টি ঘোষণা হবে, এই রায়টিকে কেন্দ্র করে শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশে নানা অপতৎপরতা চালানোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা যে রায়টি ঘোষিত হবে সেই রায়টি সরাসরি বাংলাদেশ টেলিভিশন প্রচার করবে। শুধু তাই নয়, ঢাকার বিভিন্ন পয়েন্টে যাতে বাংলাদেশের সাধারণ জনগণ, রিক্সা চালক, চা শ্রমিক, মজুর সবাই যাতে দেখতে পারে কি রায়টি আসে, সেটির লাইভ টেলিকাস্ট করা হবে টিভি স্ক্রিনের মাধ্যমে। তো যাই হোক, দেখুন, জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতাকে সরাসরি গুলি করে যে হত্যাযোগ্য, এটার তো একটা পার্ট। তার সাথে সাথে দেখুন, বিগত যে 14-15 বছর শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেই সময় গুম করে নিয়ে হত্যা করা, প্রথমে এই হত্যার পর বডি প্রডিউস করা, তারপর কিন্তু তারা আর প্রডিউস করেনি বডিগুলো, তারা কিন্তু এই যে সাগরে, সমুদ্রে, বিভিন্ন জায়গায় সেগুলো লাশগুলো ফেলে দিত। সেটার বিচার সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা তারা যে চূড়ান্ত পর্যায়ে আছেন এবং তার রায়টি হবে, এই রায়টিকে কেন্দ্র করে দেখুন, যাই হোক না কেন, সেই জায়গায় কিন্তু এই যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়াকে আপনাদের মনে রাখতে হবে যে সেটা শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে বা এই ব্যক্তিদের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে নয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই আন্তর্জাতিক অপরাধ রায়টি দিবেন, সেই জায়গায় কী হবে? সেই জায়গায় আমরা নির্দ্বিধায় ধরে নিতে পারি যে শেখ হাসিনার ফাঁসির রায় হবে। আর সাবেক যিনি পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তার হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই কারণে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশের প্রধান ছিলেন, সেই প্রধান থাকা অবস্থায় শেখ হাসিনার যত নির্দেশনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যত নির্দেশনা, সেগুলো তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি রাজসাক্ষী হিসেবে এই যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কিন্তু তিনি সাক্ষ্য দিয়েছেন। যেহেতু তিনি সাক্ষ্য দিয়েছেন, সেই জন্য হয়তো রাষ্ট্র বা বিচার বিভাগ তাকে ক্ষমা করে দিয়ে তার ফাঁসি না দিয়ে যাবজ্জীবন হয়তো তাকে কারাদণ্ড দিতে পারেন। এটা আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে বসে আছে, দিল্লি সরকার কি রায় ঘোষণার পর শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবেন? আর অন্যদিকে আরেকটি প্রশ্ন দাঁড়িয়েছে সামনে, দলগতভাবে আওয়ামী লীগ যে জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস বাংলাদেশে করছেন এবং যাতে আগামীকালকে রায়টি ডিক্লারেশন করতে না পারেন, সেটা ভণ্ডুল করার যে প্রক্রিয়াটা করছেন, সেই জায়গা থেকে কি তারা ফিরে আসবেন? ফিরে এসে কি তারা শেখ হাসিনা এবং এই যে খুনি যারা আছেন তাদেরকে বয়কট করে তারা কি নতুন একটি রাজনীতিতে ঢুকবেন, নাকি তারা এই খুনি শেখ হাসিনাকে নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করে তারা তাদের রাজনীতিটা করবেন? দেখুন, এই জায়গায় কিন্তু সুস্পষ্ট একটি কথা বলা যায় যে শেখ হাসিনা যেহেতু এখন অবধিও এই যে মানে গুম, খুন, হত্যা এবং জুলাই আগস্ট বিপ্লবে তার যে সরাসরি নির্দেশনা, তিনি বলেছেন মেথাল উইপেন ব্যবহার করতে, সরাসরি গুলি করতে, এখন কিন্তু তিনি সেগুলো মানে সেটির সাথে সাথে তার যে সম্পৃক্ততা, সেটা কিন্তু তিনি প্রত্যাখ্যান করছেন। বলছেন যে তার এই যে হত্যাকাণ্ড, এই যে জুলাই আগস্ট বিপ্লব বা বিগত দিনের যে গুম, খুন, এগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। এটির সম্বন্ধে তিনি ওকিবহালও নয় এবং তিনি কোনো নির্দেশনাও দেন। আর অন্যদিকে ভারত কিন্তু শেখ হাসিনাকে যে দিবে না, এটা তারা মোটামুটি তাদের কথাবার্তায়ও মোটামুটি একটা জায়গায় বোঝা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলবো যে এই বাংলাদেশে রাজনীতি করাটা আওয়ামী লীগের জন্য এই রায়টা ডিক্লারেশন হওয়ার আগ পর্যন্ত যতটুকু না স্বাভাবিক ছিল, সেই জায়গায় আরও কঠিন হয়ে যাবে। দেখুন, মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা বলছেন যে তার কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু রাষ্ট্রের প্রধান হিসাবে যখন একটা হত্যাকাণ্ড হয়, যখন গুম খুন হয়, যখন তুমি দেশের সর্বোচ্চ
সর্বোচ্চ পর্যায়ে থাকো, তোমার কোনো সম্পৃক্ততা যদি নাও থাকে, তুমি যদি এগুলো ট্র্যাগল করতে না পারো, তাহলে তুমি তো পদত্যাগ করো নাই, তুমি তো নিরবিচ্ছিন্নভাবে তোমার রাষ্ট্র ক্ষমতাটা চালিয়ে গেছো দীর্ঘদিন যাবৎ। যেহেতু তুমি চালিয়ে গেছো, তো সেই জায়গায় তুমি এই হত্যাকাণ্ড, এই যত অপকর্ম আছে সব কিছুর দায় তোমাকে নিতে হবে। সেই জায়গায় আমি বলবো যে কালকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে রায়টি কালকে আসবে, এই রায়টি বাংলাদেশের এবং এই বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেটার অনেকটুকু বাস্তবায়িত হবে, এটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। এবং বিচারিক প্রক্রিয়ায় মানবতা বিরোধী অপরাধের কারণে সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডটা কালকে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হবে, এটা আলহামদুলিল্লাহ আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। আর এই যে সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার বিরুদ্ধেও এই সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড সেটা দেওয়া হবে। আর এই যে আব্দুল্লাহ আল মামুন, তার বিরুদ্ধে শুধুমাত্র যাবজ্জীবন হয়তো হতে পারে আর কি, যেতে তিনি রাজসাক্ষী হয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলবো যে আওয়ামী লীগ যত বিশৃঙ্খলা করুক না কেন, যত ষড়যন্ত্র করুক না কেন, আর বিবিসির সাথে অলরেডি আবার ওই ইমেলে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা তো সব কিছু ডিনাই করেছেন, তো এটা করবেনই। তো এই জায়গার সব কিছু শেষেও বলবো যে দিল্লি শেখ হাসিনাকে রাখবেন, বাংলাদেশের কালকে সর্বোচ্চ যে রায় বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়ে আমরা সর্বোচ্চটাই পাবো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই যত 14-15 মাসে তাদের যেই কার্যক্রম, সেটা গুছিয়ে এনে জনগণের সামনে অন্ততপক্ষে একটি ভালো কিছু দিতে পারছেন, এবং সেটার মধ্য দিয়ে জনগণের একটি সাইডের অন্তত প্রত্যাশা কালকে পূরণ হবে। আর সেই প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে পতিত আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনীতি আরও পতিত হবে, এবং সেটা মানে কালকের পর থেকে হয়তো জনগণ আরও ব্যাপকভাবে আস্থা করে নিক্ষেপ করবে। এই আওয়ামী লীগারদের যে ডিনায়ালের যে প্রক্রিয়া এবং সেই জায়গা থেকে যে ক্ষমা না চাওয়া, হত্যাযোগ্যকে উল্টাভাবে বলা, সে সব কিছুরই পরিসমাপ্ত হবে কালকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের মধ্য দিয়ে। আশা করি বাংলাদেশের মানুষ কালকের এই রায়টি পেয়ে খুশি হবেন, আমরা হয়তো খুশি হব, এবং বাংলাদেশের ফেসিবাদের কবর যে রচনা অনেক আগেই হয়েছে, সেটার মানে আরও মাত্রা যোগ করবে আর। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, বাংলাদেশের সেই জুলাই আগস্টের যে ক্ষত, সেটা কিন্তু একেবারে আজীবন কিন্তু স্পষ্টভাবে কিন্তু থেকে যাবে স্মৃতির খাতায়। কারণ হাসিনা যে নির্মম বর্বরতা চালিয়েছে দেশের জনগণের উপর সেই জুলাই আগস্টে, দর্শক, সেটা কিন্তু একেবারে কিন্তু বিশ্বমঞ্চে কিন্তু তুলে ধরেছিল বিদেশি সাংবাদিকরা। আর সেই জুলাই আন্দোলনেই কিন্তু বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছিল শেখ হাসিনা এবং ভারতে অবস্থান নিয়েছিল। তবে সে দেশ থেকে পালিয়ে গেলেও কিন্তু তার বিচার কাজ কিন্তু বন্ধ নেই। তার নামে কিন্তু শত শত মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আর সেটারই কিন্তু রায় আসছে হাসিনার ফাঁসির নির্দেশ। আর এই রায়টুকু অতি শীঘ্রই শেষ করার একটাই মানে, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন তাজুল ইসলাম, তিনি চাচ্ছেন ডক্টর ইউনূস সরকার থাকাকালীনই এই রায়টিকে তিনি কার্যকর করানোর জন্য। কারণ কোন দলীয় সরকার আসলে সে সময় কিন্তু আতাত করে ফেলতে পারে হাসিনার সঙ্গে, যার ফলে কিন্তু এই তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর যিনি আছেন, তিনি কিন্তু এই রায়টিকে কার্যকর করতে চাচ্ছেন অতি শীঘ্রই। তাই হাসিনাকে ফিরিয়ে আনার কিন্তু পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়ন হতে চলেছে। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনি কি চান হাসিনার সর্বোচ্চ শাস্তিটুকুই পাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে? তবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।